আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকে সপ্তম শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গতদিনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ আমরা এখনো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায়টার মধ্যে আছি। তো গতদিনে আমরা প্রসেসর, মাদারবোর্ড, কিছু যন্ত্রপাতি যেমন প্রসেসর, মাদারবোর্ড, মেমোরি, স্টোরেজ ডিভাইস এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পার্ট 15, ইনপুট ও আউটপুট ডিভাইস। এখান থেকে আজকে আমরা শুরু করব। তো আমরা মনে হয় ইনপুট ডিভাইস পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা এই অধ্যায়ে কিছু ইনপুট ডিভাইস একদম প্রথম দিকে পড়েছিলাম। যেমন কিছু ইনপুট ডিভাইসের মধ্যে ছিল যে কিবোর্ড ছিল, তারপরে মাউস ছিল, মাইক্রোফোন ছিল, তারপরে হচ্ছে স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। অর্থাৎ ইনপুট ও আউটপুট ডিভাইস বলতে বোঝায়, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে, তো এটা বলতে বোঝায় যে ইনপুট ইনপুট ডিভাইসে শুধুমাত্র ইনপুট নিবে। যেমন হচ্ছে তুমি কিবোর্ড, কিবোর্ড কখনো তোমাকে আউটপুট দেখাবে না। কিবোর্ড তোমার কাছ থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দিবে, কিন্তু তোমাকে কোনো কম্পিউটার থেকে তথ্য নিয়ে দেখাতে পারবে না কিবোর্ড। তারপর ধরো তুমি মাউসের কথা বলো, মাউসও একইভাবে, মাইক্রোফোন বলো, মাইক্রোফোনও একইভাবে। এগুলোর মাধ্যমে তোমার শুধুমাত্র ইনপুট নিবে। কিন্তু আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। অর্থাৎ এই ডিভাইসগুলো আমাদের একই সঙ্গে ইনপুটও নিবে, আবার আমাদেরকে আউটপুট দেখানোর কাজটাও করবে। অর্থাৎ কম্পিউটার থেকে আমরা কোনো কিছু দেখতে চাইলে দেখতেও পারবো, তাদের কাছ থেকে আউটপুট পাবো। তো চলো আমরা শুরু করলে আরো বিস্তারিত ভাবে আমরা এগুলো সম্বন্ধে জানতে পারবো। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাউন্ড কার্ড। সাউন্ড কার্ডটা কি, যে আমরা যদি সাউন্ড কার্ডটা একটু দেখি তাহলে দেখো যে সাউন্ড কার্ডটা কেমন হয়। সাউন্ড কার্ডটা হচ্ছে এই যে এই ধরনের। তো এই ধরনের হচ্ছে, তোমরা হচ্ছে যখন মাদারবোর্ড খুলবে, কম্পিউটারের কেসিংটা খুলবে, তখন মাদারবোর্ড পাবে এবং মাদারবোর্ডের মধ্যে এই ধরনের একগুলো যন্ত্র দেখতে পারবে। এই ধরনের একগুলো যন্ত্র লাগানো আছে, লাগানো থাকবে। এটার নামই হচ্ছে মূলত সাউন্ড কার্ড। তো চলো সাউন্ড কার্ড কি কাজ করে তো দেখি। তো আজকের দিনে আইসিটি যন্ত্রগুলোতে যে যন্ত্রটি অবশ্যই থাকে তা হলো সাউন্ড কার্ড। অর্থাৎ সাউন্ড কার্ড আজকে বাধ্যতামূলক, আইসিটি যন্ত্র, কম্পিউটার, মোবাইল এগুলোর সঙ্গে থাকতেই হবে। তো এটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। অর্থাৎ সাউন্ড কার্ড কোন ধরনের ডিভাইস? ইনপুট এবং আউটপুট ডিভাইস। এটা কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। সাউন্ড কার্ড ইনপুট ও আউটপুট ডিভাইস। তো এটি সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। তো সাউন্ড কার্ড কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? সাউন্ড কার্ড সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এটাকে একটা সফটওয়্যারের মাধ্যমে এই দেখো আমার কম্পিউটারটার সাউন্ড আমি ইচ্ছা করলে বাড়াতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। এটা কিন্তু একটা সফটওয়্যার। সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু সাউন্ডটা আমার বাড়ছে এবং কমছে, এবং সফটওয়্যারের মাধ্যমে এই সাউন্ড কার্ডটা নিয়ন্ত্রিত হয়। তো বেশিরভাগ বেশিরভাগ সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তরিত করে। তো ডিজিটাল উপাত্ত কেন বলছে দেখো, যে আমি আমি যে কথা বলছি এই কথাগুলো কম্পিউটারে কোন হিসেবে যায়? ডিজিটাল ডিজিটাল হিসেবে যায় না, কম্পিউটার তো ডিজিটাল যন্ত্র। তো আমি যে কথা বলছি এই কথাটা প্রথমে মাইক্রোফোন দিয়ে কম্পিউটারের কাছে ডিজিটাল হিসেবে যায়, এরপরে তোমরা যে শুনছো এটা কিন্তু অ্যানালগ, এটা কিন্তু অ্যানালগ জিনিস। তাহলে এই টোটাল জিনিসটা কি হচ্ছে? সাউন্ড কার্ড কি করছে? প্রথমে ডিজিটাল জিনিসটা নিচ্ছে, ডিজিটাল জিনিসটা নিয়ে সেটাকে অ্যানালগ শব্দে রূপান্তরিত করছে। অর্থাৎ ডিজিটাল উপাত্ত বা তথ্যকে নিয়ে সেটাকে অ্যানালগ শব্দে রূপান্তরিত করে। তাহলে সাউন্ড কার্ড কোন ধরনের উপাত্তকে কিসে রূপান্তরিত করে? ডিজিটাল টু অ্যানালগ অথবা অ্যানালগ টু ডিজিটাল। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তরিত করে। তো আউটপুট সিগন্যাল গুলোকে একটি এমপ্লিফায়ারের সাথে যুক্ত করে হেডফোন বা স্পিকারের সাহায্যে শব্দ শোনা যায়। অর্থাৎ সাউন্ড কার্ড যে আউটপুট গুলো বের করে, আউটপুট সিগন্যাল গুলো বের করে, সেই সিগন্যাল গুলোকে একটা এমপ্লিফায়ার নামক একটা যন্ত্রের সঙ্গে যুক্ত করে। তাহলে আউটপুট সিগন্যাল গুলোকে একটি এমপ্লিফায়ারের সাথে যুক্ত করে হেডফোন বা স্পিকারের সাহায্যে আমাদের শব্দ শোনা যায়। তাহলে সাউন্ড কার্ড যে উৎপন্ন ডিজিটাল আমাদের আউটপুট সিগন্যাল গুলো আসে, সেগুলোকে এমপ্লিফায়ারের সঙ্গে প্রথমে যুক্ত করে। এই এমপ্লিফায়ারের সঙ্গে যুক্ত করার পরে সেই সাউন্ডটা আমাদের হেডফোন বা স্পিকারের সাহায্যে আমরা শুনতে পাই। তো প্রায় সব সাউন্ড কার্ডেই ইনপুট দেয়ার কানেক্টর এবং আউটপুট দেয়ার কানেক্টর থাকে। যেহেতু সাউন্ড কার্ড একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস, সেহেতু এটাতে অবশ্যই
ইনপুট দেওয়ার কানেক্টর এবং আউটপুট দেওয়ার কানেক্টর থাকতে হবে। তো বাহির থেকে মাইক্রোফোন বা অন্য কোনো ইনপুট দেওয়ার যন্ত্রে ইনপুট দিলে সাউন্ড কার্ডটা প্রসেসরে পাঠায়। তো এবং সেই প্রসেসর সেই ইনপুটকে প্রক্রিয়া করে আবার সাউন্ড কার্ডে পাঠায়। সেখান থেকে আউটপুট অংশের মাধ্যমে হেডফোন বা স্পিকারের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই। তো প্রথমে আমরা যখন সাউন্ড কার্ডে কথা বলি, সাউন্ড সাউন্ড আমরা যখন যে ভয়েসটা দেই বা যে কোনো সাউন্ড যখন হয়, সেই সাউন্ডটা প্রথমে মাইক্রোফোন বা অন্য যে কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে কি হয় যে আমরা প্রথমে সাউন্ড কার্ড সেই সাউন্ডটাকে গ্রহণ করার পরে সেটাকে ডিজিটাল, ওই যে ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তরিত করে, প্রথমে ডিজিটাল করে সেই সাউন্ডটাকে প্রসেসরে পাঠায়। প্রসেসর তো কম্পিউটারের মস্তিষ্ক। তো আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে কম্পিউটারের মস্তিষ্ক তো একইভাবে কাজ করবে। আগে তো সবকিছু কম্পিউটারের মস্তিষ্কে যেতে হবে। তো এখন সাউন্ড কার্ড এই সাউন্ডটাকে কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ প্রসেসরের মধ্যে পাঠায়। প্রসেসর আবার সেটাকে ইনপুটটাকে আবার প্রক্রিয়াজাত করে, বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে, প্রক্রিয়াজাত করে কিভাবে সেটাকে আউটপুটে রূপান্তরিত করা যাবে সেই সিদ্ধান্ত প্রসেসর নেয়। প্রসেসর নিয়ে পুনরায় সেটাকে সাউন্ড কার্ডে পাঠিয়ে দেয়। এই সাউন্ড কার্ড তারপরে কি হয়, আউটপুট অংশের মাধ্যমে হেডফোন বা স্পিকারে চলে আসে এবং আমরা সঙ্গে সঙ্গে সেই সাউন্ডটা শুনতে পাই, এবং এই টোটাল প্রক্রিয়াটা অত্যন্ত অল্প সময়ের মাধ্যমে সংঘটিত হয়, অল্প সময়ের মধ্যে। তো এখন দেখো ইদানিং কালে বেশিরভাগ সাউন্ড কার্ডই মাদারবোর্ডে সংযুক্ত অবস্থায় থাকে। তো এখানে একটা নৈর্ব্যক্তিক থাকতে পারে যে সাউন্ড কার্ড কিসের সাথে সংযুক্ত থাকে। সাউন্ড কার্ড হচ্ছে মাদারবোর্ডে সংযুক্ত থাকে, তো আলাদা করে সাউন্ড কার্ড লাগাতে হয় না। তো সাউন্ড কার্ডের মাধ্যমে মাল্টিমিডিয়া পূর্ণতা পায়। তো নিম্নের কোন যন্ত্রটির মাধ্যমে মাল্টিমিডিয়া পূর্ণতা পায়? তো মাল্টিমিডিয়া আছে, এখন তোমার যদি মাল্টিমিডিয়ার মধ্যে সাউন্ডই না থাকে তাহলে কি মাল্টিমিডিয়া ব্যবহার করে কোনো লাভ থাকলো? একটা ভিডিও চলছে সুন্দর, ভিডিওর মধ্যে কোনো সাউন্ড নেই, তাহলে এটা কেমন হলো না? তো এই কারণেই বলেছে যে সাউন্ড কার্ডের মাধ্যমে মাল্টিমিডিয়া পূর্ণতা পায়। তো গান শোনা, চলচ্চিত্র উপভোগ করা ছাড়াও সব গেমস আমরা শব্দ সহ উপভোগ করি সাউন্ড কার্ডের মাধ্যমেই। তো তবে প্রফেশনাল কাজে ব্যবহৃত সাউন্ড কার্ড সাধারণত আলাদা করে মাদারবোর্ডে লাগানো হয়। অর্থাৎ প্রফেশনাল কাজে তুমি একটা প্রফেশনাল, বলো ধরো মিউজিক ডিরেক্টর, হ্যাঁ এটা তো বিশাল ব্যাপার, তখন তুমি তো আলাদাভাবে তোমার অনেক সাউন্ড কার্ড লাগবে। হ্যাঁ, তোমার উন্নত মানের সাউন্ড কার্ড লাগবে। যেহেতু তুমি মিউজিক নিয়ে কাজ করবে, তুমি প্রফেশনাল ভাবে মনে করো যে অন্য কোনো সাউন্ড নিয়ে কাজ করো, তুমি যে কোনো সাউন্ডের যে প্রফেশন গুলো আছে, ভয়েস দেওয়া, তারপরে হচ্ছে কথাবার্তা বলা, উপস্থাপনা করা, তো এগুলোতেও কিন্তু আলাদা ধরনের সাউন্ড কার্ড ব্যবহৃত হয়। তো এখন দেখো সাউন্ড কার্ড সম্বন্ধে তোমরা আশা করা যায় যে বুঝতে পেরেছো সাউন্ড কার্ড জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো এখন আমরা পরবর্তীতে আরেকটা ইনপুট এবং আউটপুট যন্ত্র নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডটা কি? তোমরা যখন কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করো তখন পর্দায় ছবি দেখে নানা নির্দেশনা দিয়ে থাকো, অর্থাৎ গ্রাফিক্স সাউন্ড কার্ডটা শুধুমাত্র শব্দের সঙ্গে সম্পৃক্ত, আর গ্রাফিক্স কার্ডটা ভিজুয়াল জিনিসগুলোর সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ যেটা দেখা যায়, যেমন এই কম্পিউটারের স্ক্রিনটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রাফিক্স কার্ডের কাজ। তো চলো আমরা একটু গ্রাফিক্স কার্ডটা দেখে আসি। গ্রাফিক্স কার্ডটা কেমন? এই যে গ্রাফিক্স কার্ড হচ্ছে এই ধরনের হয়, দুইটা ফ্যান থাকে, এটাই হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই যে ফ্যান থাকে, এগুলো হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ড, তো এখন প্রশ্ন হলো আহ, এ ছবি দেখা যায় কিভাবে? অর্থাৎ আমরা যে কম্পিউটারের মধ্যে, স্ক্রিনের মধ্যে, মোবাইলের মধ্যে ছবি দেখি, সেই ছবিগুলো কিভাবে দেখা যায়, কিভাবে আসে? আসলে কাজটি করে থাকে গ্রাফিক্স কার্ড। অর্থাৎ কম্পিউটার বলো, ডিজিটাল যন্ত্রের স্ক্রিনে যে ছবিগুলো চলে আসে সেটা কে করে, কোন যন্ত্রটা করে? সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড করে থাকে, যেটা নৈর্ব্যক্তিক হিসেবে থাকতে পারে। তো এটিকে অনেক সময় গ্রাফিক্স কার্ডের আরো কিছু নাম রয়েছে, যেমন গ্রাফিক্স কার্ডকে ভিডিও কার্ড, ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স অ্যাডাপ্টার নামেও ডাকা হয়। তো গ্রাফিক্স কার্ডকে আমরা কি বলতে পারি, যে ভিডিও কার্ড, ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স অ্যাডাপ্টার ইত্যাদি নামেও আমরা গ্রাফিক্স কার্ডকে অভিহিত করতে পারি বা ডাকতে পারি। তো এটাও কিন্তু নৈর্ব্যক্তিক। তো মাদারবোর্ডে এই কার্ড লাগানোর জন্য আলাদা স্লট বা সকেট থাকে। তো গ্রাফিক্স কার্ডও কোথায় সংযুক্ত থাকে? মাদারবোর্ড, আমি বলেছি মাদারবোর্ড হচ্ছে মেইন বোর্ড বা কম্পিউটারের কি বলা যায়, মাদারবোর্ড। মানে যেই বোর্ডের মধ্যে সবকিছু সংযুক্ত থাকে, মায়ের মত সঙ্গে তুলনা করা চলে। তো এই এই এটার মধ্যে তো গ্রাফিক্স কার্ডও সংযুক্ত থাকবে, এটাই বলেছে। তো এই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড সংযুক্ত করার জন্য আলাদা স্লট বা সকেট থাকে আলাদাভাবে। তো বর্তমানে বেশিরভাগ মাদারবোর্ডে এ কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। ইদানিং কালে যে মাদারবোর্ড গুলো পাওয়া যায় বাজারে, তো সেগুলো অনেক উন্নত মানের এবং এগুলোতে অটোমেটিক্যালি গ্রাফিক্স কার্ড লাগানোই থাকে। বেশিরভাগ মাদারবোর্ডেই
জিনিসটা থাকে। আর অত্যাধুনিক প্রসেসর গুলোতে এই ভিডিও বা ডিসপ্লে চিপ সংযুক্ত থাকে, আহ, এ, এ, বা অন্য কোনো প্রসেসর কোনো কার্ড ছাড়াই আমরা ছবি প্রদর্শন করতে পারি। আর এখানে বলেছে প্রসেসর, আমরা কি গ্রাফিক্স কার্ড যদি একটা স- তোমার হচ্ছে ভিডিও চিত্র নেয়, সেটা কার কাছে প্রথমে পাঠাবে? প্রক্রিয়া করার জন্য প্রসেসরের কাছে পাঠাবে। তো আজকে এটা আগের দিনে হতো, তো আজকের দিনে কিছু কিছু প্রসেসর বের হয়েছে, সেগুলো এতটাই উন্নত যে গ্রাফিক্স কার্ডের কাছ থেকে তাকে আহ, ছবি নেওয়ার প্রয়োজন হয় না। সে নিজেই এমন কিছু বৈশিষ্ট্য ধারণ করে যে নিজেই ছবি নিতে পারে। গ্রাফিক্স কার্ডের তার আর কোনো প্রয়োজন হয় না, সে নিজেই ছবি নেওয়া এবং ছবিকে আউটপুট দেওয়ার কাজ করতে পারে। এটাই বলেছে যে অত্যাধুনিক প্রসেসর গুলোতে ভিডিও বা ডিসপ্লে চিপ সংযুক্ত অবস্থায় থাকে, চিপ থাকে, বা অন্য কথায় প্রসেসর গুলো কোনো কার্ড ছাড়াই আমাদেরকে ছবি প্রদর্শন করতে পারে, তার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না। এটা হচ্ছে অত্যন্ত দামি প্রসেসর, এই প্রসেসর আমরা কিনতে পারবো না। এটা গবেষণার কাজে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হবে, প্রফেশনাল। তো সব গ্রাফিক্স কার্ডই আমাদের দ্বিমাত্রিক ছবি দেখাতে পারে। তাও গ্রাফিক্স কার্ড সাধারণত কোন ধরনের ছবি দেখাতে পারে? এটা হচ্ছে দ্বিমাত্রিক ছবি দেখাতে পারে। দ্বিমাত্রিক ছবি তাহলে কি? তো দ্বিমাত্রিক ছবি হচ্ছে কি, যে তোমরা মনে হয় মিনা কার্টুনের নাম শুনেছো। তো মিনা কার্টুনটা কিন্তু একটা দ্বিমাত্রিক কার্টুন। তো আমরা যদি একটু ছবিগুলো দেখে আসি, যে দেখো এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, আহ, এগুলো নয়, এই যে এগুলো, যে দেখো শুধুমাত্র একটা ছবি, এর দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এই যে শুধুমাত্র এইটা একটা ছবি, হ্যাঁ, এগুলো হচ্ছে শুধুমাত্র একটা ছবি। এই যে আলাদিন কার্টুন, তো এই যে এইটা, হুম, এগুলো হচ্ছে দ্বিমাত্রিক ছবি। তো এই যে ছবিগুলো, সাধারণ ছবিগুলো, এগুলো হচ্ছে 2D, এগুলো হচ্ছে 2D। আর 3D কোনটা? এই যে দেখো 3D, এখানে কিন্তু একটু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে বলে মনে হচ্ছে। যেমন এই ছবিগুলো যদি দেখে থাকো, একটু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মনে মনে হচ্ছে যেন তার রিয়েল রিয়েল ছবির মতোই মনে হচ্ছে। তো এই ছবিগুলো কিন্তু 3D, মনে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো 3D আমাদের যে গ্রাফিক্স কার্ড গুলো আছে, তো সেই গ্রাফিক্স কার্ড গুলো ম্যাক্সিমামই হচ্ছে 2D ছবি দেখাতে পারে। আর বর্তমানে আহ, ত্রিমাত্রিক ছবি দেখতে সক্ষম গ্রাফিক্স কার্ডও পাওয়া যায়। অর্থাৎ এখনকার গ্রাফিক্স, এখন তো জানি আমরা অ্যানিমেশন বা ভিডিও চিত্রগুলো উন্নত হচ্ছে। এখন 3D অনেক কার্টুন বের হয়েছে, তো গ্রাফিক্স কার্ডও তাই উন্নত হতে হবে। আগের দিনে তো এত 3D কার্টুন ছিল না, আগের দিনে 2D এ ছিল। তো সেই কারণে আগের দিনের গ্রাফিক্স কার্ড গুলো 2D ছবি আমাদেরকে দেখাতো। এখন দিন যত যাচ্ছে তত গ্রাফিক্স কার্ড উন্নত হচ্ছে, তাই আমাদেরকে 3D ছবিও আমরা এখন গ্রাফিক্স কার্ডে পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা কথা হচ্ছে কি, তুমি যদি 3D ছবি দেখতে চাও বা ত্রিমাত্রিক ছবি দেখতে চাও, তাহলে ত্রিমাত্রিক ছবি দেখতে সক্ষম মনিটরের প্রয়োজন হবে। আমাদের মনিটরটাও সেই ধরনের হাই রেজলিউশনের হতে হবে, না হলে কিন্তু 3D ছবি আমরা দেখতে পারবো না। তো গ্রাফিক্স কার্ডের এই উন্নতির ফলে আজকের দিনে আমরা একেবারে জীবন্ত ও বাস্তব ছবি দেখতে পাচ্ছি। জীবন্ত ও বাস্তব ছবি বলতে কাকে বোঝাচ্ছে? 3D ছবিকে, কারণ 3D ছবি শুধুমাত্র জীবন্ত এবং বাস্তব বলে মনে হয়। তো সাউন্ড কার্ডের মতো গ্রাফিক্স কার্ডেও ইনপুট আউটপুট কানেক্টর থাকে অবশ্যই, তার কারণ আমি বলেছি গ্রাফিক্স কার্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস এবং একটা আউটপুট ডিভাইস, ইনপুট এবং আউটপুট ডিভাইস গ্রাফিক্স কার্ড। তাহলে এটার সঙ্গে অবশ্যই ইনপুট আউটপুট কানেক্টর থাকবে। তো এছাড়া এই গ্রাফিক্স কার্ডে গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে। তো গ্রাফিক্স কার্ড তো মূলত গেমস খেলার জন্যই নেওয়া হয়, কারণ গেমসেই তো সুন্দর সুন্দর 3D ডিজাইন আসে, অনেক চাকচিক্যময় ডিজাইন আসে। তো গ্রাফিক্স কার্ড কিন্তু গেমস এর কারণেই নেওয়া। ম্যাক্সিমামই যারা কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নেয় তারা কিন্তু গেমস এর কারণেই নেয়, অথবা 3D মুভি দেখার জন্য নেয়। এই দুইটার একটা কারণে নেয় গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, আর স্বাভাবিকভাবে যারা এগুলো নিয়ে কাজ করে না, তাদের কম্পিউটার গ্রাফিক্স কার্ডের অতটা আলাদাভাবে প্রয়োজন হয় না। তো ফলে সহজেই গেমস খেলার জন্য জয়স্টিক বা অন্য কোনো যন্ত্র সংযোগ দেওয়া সম্ভব হয়। জয়স্টিক, জয়স্টিক একটা যন্ত্র যেটা হচ্ছে গেম খেলার সময় প্রয়োজন হয়। জয়স্টিক আমরা কোনটাকে বলতে পারি? তো চলো জয়স্টিকটা একটু দেখে আসি। এই যে তোমরা হয়তো বা অনেকে এই ধরনের একটা যন্ত্র দেখেছো, এই যে গেম খেলার সময় যে এই ধরনের একটা যন্ত্র থাকে কম্পিউটারের সামনে, বা তোমরা হয়তো বা দেখেছো এটা, বা ভবিষ্যতে দেখে থাকবে। তো এইটাই হচ্ছে জয়স্টিক, এটা হচ্ছে জয়স্টিক। তো এই জয়স্টিকটা যদি তুমি কম্পিউটারে সংযুক্ত করতে চাও, তাহলে তোমাকে একটা গ্রাফিক্স কার্ড লাগবে। তো গ্রাফিক্স কার্ডের পোর্টের মধ্যেই তুমি এই জয়স্টিক বা জয়স্টিক টাইপের যদি অন্য কোনো যন্ত্র থাকে যেটা গেম খেলার জন্য ব্যবহৃত হয় বা মুভি দেখার জন্য ব্যবহৃত হয়, তো সেগুলো তুমি গ্রাফিক্স এর যন্ত্রগুলো তুমি যোগ করতে পারবে। তো এখানে জয়স্টিক কিসের কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে গেমস খেলার কাজে ব্যবহৃত হয়, এটা নৈর্ব্যক্তিক হিসেবে থাকতে পারে। তো জয়স্টিকের ছবিটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই ছিল আমাদের ইনপুট ইনপুট
এবং আউটপুট ডিভাইসের কয়েকটা যন্ত্রর আমরা নাম জানলাম। এখানে দুটো যন্ত্রের নাম জেনেছি, একটা হচ্ছে সাউন্ড কার্ড এবং একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো এরপর হচ্ছে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পরবর্তী পার্ট, অর্থাৎ পার্ট 16 এবং 17 ইনপুট। এটাও হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। তো অর্থাৎ আমরা পূর্ববর্তী পাঠে কিন্তু তোমার হচ্ছে ইয়েটা পড়লাম যে সাউন্ড কার্ড এবং গ্রাফিক্স কার্ড। তো চলো এবার আমরা কোন ইনপুট আউটপুট ডিভাইস দেখব। এবার দেখব হচ্ছে মনিটর। মনিটর, তো মনিটরের সঙ্গে তো তোমরা সবাই পরিচিত এবং ছবিতে কয়েকটা মনিটর তোমরা দেখতেও পাচ্ছ। তো মনিটর কিভাবে, মনিটর তো আউটপুট ডিভাইস হওয়ার কথা, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, কিন্তু মনিটর হচ্ছে ইনপুট ডিভাইস আবার হয় কিভাবে? হ্যাঁ, মনিটর আজকালকার মনিটর কিন্তু ইনপুট ডিভাইসও হয়। তোমরা তোমাদের হাতের ওই যে স্মার্টফোনটার কথাই চিন্তা করে দেখো। তোমরা স্মার্টফোনের মধ্যে কিন্তু কোনো আলাদা কিবোর্ড নেই আজকের দিনে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে। এগুলোতে কিন্তু মনিটরের মধ্যেই তোমরা কিন্তু টাচ করে ইনপুট দিচ্ছ। এই কারণে আমরা মনিটরকে কিন্তু ইনপুট ডিভাইসও বলতে পারি, স্মার্টফোনের মনিটরকে বা অ্যান্ড্রয়েড মনিটর, অ্যান্ড্রয়েড ফোনের মনিটরকে। টাচ স্ক্রিন যেটা আমরা সরাসরি বলবো, সেটা মোবাইলেও হতে পারে, ট্যাবলেটেও হতে পারে, ল্যাপটপে হতে পারে, ল্যাপটপেও কিন্তু টাচ স্ক্রিন রয়েছে। তো দেখো এখন আমরা শুরু করি যে মনিটর মূলত একটি আউটপুট ডিভাইস, মানে মনিটর মূলত একটা আউটপুট ডিভাইস, কিন্তু এখন এমন সব মনিটর পাওয়া যায় যা একই সাথে ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে টাচ স্ক্রিন মনিটরের কথা বলা হয়েছে, অর্থাৎ টাচ স্ক্রিন মনিটর একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। আজকাল টাচ স্ক্রিন সহ মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, আর তারপর হচ্ছে ট্যাবলেট, সাধারণ মনিটর সবখানেই টাচ স্ক্রিন পাওয়া যায় আর কি। তো তোমাদের অনেকেই হয়তো এর মধ্যে এসব ব্যবহারও করে ফেলেছে, অর্থাৎ অলরেডি তো আমরা মোবাইলটা ব্যবহার করেছি, মোবাইলটা আমরা ব্যবহার করি। তো এখানে কয়েকটা মনিটর দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে টিভির মতো, টিভির মতো একটা মনিটর, আর এগুলো হচ্ছে অত্যন্ত আহ, আহ, চিকন টাইপের মনিটর। তো এই মনিটর গুলোর আলাদা আলাদা নাম আছে। তো আমরা দেখতে পারবো যে আমাদের বাসায় টেলিভিশনের সাথে মনিটরের কোনো পার্থক্য নেই, অর্থাৎ টেলিভিশন যেরকম কম্পিউটারের মনিটরও কিন্তু ঠিক একই রকম। তো নানা আকৃতির মনিটর পাওয়া যায়। মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। তো কর্ণ কোনটা? মনিটরের কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে, দেখো এই যে এই কোণা থেকে এই কোণা, এইটাই তো কর্ণ। এই যে এই কোণা থেকে এই কোণা, এটা হচ্ছে কর্ণ। এইটা এই কোণা থেকে এই কোণা, এটাই হচ্ছে মনিটরের সাইজ। হ্যাঁ, 14 ইঞ্চি বলো, 17 ইঞ্চি বলো, এইভাবেই কিন্তু সাইজটা হিসেব করা হয় মনিটরের কর্ণের দৈর্ঘ্য। তো মনিটরের যদি যদি এই মনিটরটার এই মনিটরটার দৈর্ঘ্য যদি 14 ইঞ্চি হয়, তাহলে এর অর্থ হচ্ছে এই এই কোণা থেকে এই কোণার দৈর্ঘ্য হচ্ছে 14 ইঞ্চি হবে। তো এইটাই হচ্ছে মনিটরের কর্ণ। তো মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মনিটরের সাইজকে কিভাবে নির্ধারণ করা হয়। মনিটরের কর্ণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে নির্ধারণ করা হয় বা ধরা হয়। এটা নৈর্ব্যক্তিকের জন্য গুরুত্বপূর্ণ। তো আগে সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর সবাই ব্যবহার করতো। তো এখন হচ্ছে সিআরটি এর পূর্ণরূপ কি? ক্যাথোড রে টিউব। এই মনিটরটা আগে ব্যবহৃত হতো। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে টিভির মতো মনিটরটা, এটাই হচ্ছে সিআরটি মনিটর। আরো যদি আমরা কয়েকটা সিআরটি মনিটর দেখতে চাই, এই যে সিআরটি মনিটর গুলো, এই যে আগের দিনে এই ধরনের কম্পিউটার ছিল, এই ধরনের মনিটর ছিল। তো এটাই হচ্ছে সিআরটি মনিটর। তো সিআরটি মনিটরে কি বলেছে যে সিআরটি মনিটরের পুনরূপ হচ্ছে ক্যাথোড রে টিউব। তো এই মনিটরটার একটা কথা বলে নেই যে এই মনিটরটা কিন্তু চোখের বেশি ক্ষতি করতো। এই মনিটরটা চোখের বেশি ক্ষতি করতো। একটানা বসে থাকলে আহ, চোখের ক্ষতি হতো, এবং এই মনিটরটার দামও অনেক বেশি ছিল। এবং এই মনিটরটা বিদ্যুৎ অনেক বেশি খরচ করতো। তাহলে তিনটা অপকারিতা বললাম, এই মনিটরটার দাম অনেক বেশি ছিল, এই মনিটরটা চোখের ক্ষতি করতো, এবং বিদ্যুৎ অনেক আহ, আহ, বেশি খরচ হতো এই মনিটরটার ক্ষেত্রে। তো এখন যেটা মনিটর ব্যবহার করা এখন হচ্ছে পাতলা এলসিডি মনিটর। এলসিডি অর্থ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটা কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য গুরুত্বপূর্ণ। এলসিডি পুনরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলইডি। এলইডির পুনরূপ হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই এলইডি এলসিডি এগুলোর পূর্ণরূপ কি, এগুলো জেনে রাখবে। এই যে মনিটর গুলো দেখতে পাচ্ছ যেগুলো ফ্ল্যাট, যেগুলো মানে চিকন টাইপের, সেগুলো হচ্ছে এলইডি মনিটর। আরো যদি কয়েকটা এলইডি মনিটর, এলসিডি বা এলইডি মনিটর দেখি, যে এই মনিটর গুলো হচ্ছে এলসিডি বা এলইডি মনিটর।
তো এগুলো এই মনিটরগুলো হালকা পাতলা হয় এবং দেখতে আকর্ষণীয়, দেখতেও অনেক সুন্দর হয় এবং বিদ্যুৎ খরচটাও অনেক সিআরটি মনিটরের তুলনায় অনেক অনেক কম। অনেক অনেক কম। তো যাই হোক, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ব্যবহারকারীদের জন্য এলসিডি বা এলইডি মনিটরই হচ্ছে উত্তম, যেটা এখন পাওয়া যায়। এখন আর সিআরটি মনিটর বাজারে কিনতে পাওয়া যায় না। এখন আমরা আরেকটা আউটপুট ডিভাইস সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে প্রিন্টার। যদিও আমরা ইনপুট আউটপুট ডিভাইস পড়ছি, প্রিন্টার কিন্তু একটা সরাসরি একটা আউটপুট ডিভাইস। তো মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন তা হচ্ছে প্রিন্টার। অর্থাৎ প্রিন্টার কোনো ইনপুট ডিভাইস হিসেবে আমরা পাচ্ছি না, এটা সরাসরি আউটপুট ডিভাইস। এটা যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে এটাকে আউটপুট ডিভাইস হিসেবে উল্লেখ করবে। তো প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো যন্ত্রটি আমাদের বেশি মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন তা হচ্ছে প্রিন্টার। কম্পিউটারে প্রসেসিং করার পর এর আউটপুট কাগজে ছাপানোর জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রিন্টারে আমরা কাগজে ছাপিয়ে, অর্থাৎ কম্পিউটারে কোনো লেখা বা ছবি এটা আমরা প্রিন্ট করি, কাগজের মধ্যে তুলে আনি। তো ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা প্রিন্টারে প্রিন্ট করে থাকি, অর্থাৎ যেটা বললাম ছবি আমরা প্রিন্ট করি। তো সাধারণত 3 ধরনের প্রিন্টার পাওয়া যায়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কয় ধরনের মনিটর বাজারে পাওয়া যায়। 3 ধরনের। একটার নাম কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। দ্বিতীয় আরেকটা প্রিন্টারের নাম হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার। আরেকটা প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার। তাহলে 3টা প্রিন্টার কি কি পেলাম? একটা হচ্ছে লেজার প্রিন্টার, একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এই 3 ধরনের প্রিন্টার কিন্তু বাজারে পাওয়া যায়। এখন 3 ধরনের প্রিন্টারের আলাদা কোয়ালিটি আছে, আলাদা কাজ আছে। চলো আমরা সেগুলো দেখে নেই। যে প্রথম দিকের প্রিন্টার, এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু এইটা, এই চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম আগে, অনেক আগে পাওয়া যেত। যে এইটার নামই হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এটি হচ্ছে প্রথম দিকের প্রিন্টার। তো তোমাদেরকে যদি বলে যে প্রথম দিকের প্রিন্টার নিম্নের কোনটি, এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এটা ছাপার ব্যয় অনেক কম, প্রচুর কম খরচ হতো এটাতে ছাপাতে। তো সেজন্য এই প্রিন্টারটি এখনো অত্যন্ত জনপ্রিয়। যে আমরা তো সবসময় সস্তা জিনিস খুঁজি, যে কোনটাতে খরচ কম হবে। তাহলে যেটাতে খরচ কম হয় বা যেটার তোমার হচ্ছে ব্যয় অনেক কম, সেটা তো সবার কাছে জনপ্রিয় হওয়াটাই স্বাভাবিক। তো এইটা এই জন্য এখনো অনেক জনপ্রিয়। তবে এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা করা যায় না। যেই জিনিস সস্তা পাওয়া যায় সেই জিনিসে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে। তো এইটাকে এখানেও সেটা হয়েছে যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে নিখুঁত ছাপার কাজ কিন্তু করা যাচ্ছে না। তাছাড়া এটির ছাপার গতি অনেক ধীর। এটার গতিও অনেক ধীর, মানে খুব ধীরে 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 একটা কাগজ প্রিন্ট করতে মনে করো যে আহ, আধা মিনিট বা 30 সেকেন্ড, 35 সেকেন্ড এই ধরনের লাগবে, বা 1 মিনিটও লাগতে পারে। তো এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম, দেখলামও ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে। এখন হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারের একটা ছবি। তো ইঙ্কজেট প্রিন্টার কিরকম? যে স্বল্প দামি প্রিন্টার হিসেবে এটি বহুল ব্যবহৃত হয়। স্বল্প দামি প্রিন্টার মানে কম টাকার মধ্যে তুমি একটু ভালো, মানে আর কি ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে ভালো, যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে ইঙ্কজেট প্রিন্টারে চলে যেতে হবে। তো এটা একটা স্বল্প দামি প্রিন্টার, কিন্তু এটা একটু আর কি ডট ম্যাট্রিক্স প্রিন্টারের চেয়ে একটু উন্নত মানের। তো সাধারণত ব্যক্তিগত কাজে ইঙ্কজেট প্রিন্টার বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ তোমার যদি ব্যক্তিগত কাজে কোনো একটা প্রিন্টের দরকার হয় তাহলে তুমি অবশ্যই ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করতে পারো। এটাই বেশি ব্যবহৃত হয়। এটিতে তরল ছাপা, এটিতে ছাপার জন্য তরল কালি ব্যবহৃত হয়। তরল কালি, তাহলে এটা প্রশ্ন থাকতে পারে যে নিম্নের কোন প্রিন্টারটিতে ছাপার জন্য তরল কালি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, তরল কালি। তরল কালিগুলো কিরকম আমি যদি একটু তোমাদেরকে দেখাই, যে এই যে দেখো, এই যে কালিগুলো, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই যে এগুলোর ভিতরে তরল আকারে কালিগুলো থাকে। এই যে এভাবে দেয়, এগুলো কিন্তু ইঙ্কজেট প্রিন্টার, যেগুলোতে তরল কালি, এই যে তরল কালি দেওয়া হচ্ছে। তো এই যে তরল কালির বোতল এগুলো। তো এই ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে এই কালিগুলো ইঙ্কজেট প্রিন্টারে ব্যবহৃত হয়। তো এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায়, অর্থাৎ ছাপার মোটামুটি উন্নত মানের। তো বিশেষ করে ছবি প্রিন্ট করার কাজে ইঙ্কজেট প্রিন্টারের ব্যবহার অত্যাধিক। অর্থাৎ আমরা যে ছবিগুলো করে থাকি ফটোগ্রাফি, তো সেই তোমার নিজের ছবিও, এই ছবিগুলো ছাপার কাজেও ইঙ্কজেট প্রিন্টার ব্যবহৃত হয়ে থাকে। আহ ছাপার ব্যয় তুলনামূলকভাবে বেশি। তুলনামূলক বেশি বলতে বোঝাচ্ছে ওই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের চেয়ে ছাপার ব্যয় হচ্ছে বেশি, এটাই বোঝাতে চেয়েছো। তো যাই হোক, ইঙ্কজেট প্রিন্টারেরও আমরা কিছু বৈশিষ্ট্য দেখলাম। এখন আমরা আরেকটা প্রিন্টারে চলে যাব, অর্থাৎ তৃতীয় আরেকটা যে প্রিন্টার রয়েছে সেটা হচ্ছে লেজার প্রিন্টার। তো এর নাম দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে এর সাথে লেজারের সম্পর্ক রয়েছে। তো লেজার রশ্মি সম্পর্কে তোমরা তো মনে হয় জানো।
যে এটা চিকিৎসা বিজ্ঞানে বা একটা গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত রশ্মি। লেজার লাইটও তোমরা অনেকে ব্যবহার করেছো। তো এই লেজারেরই কথা বলেছে, এই যে লেজার প্রিন্টারটার সাথে লেজার এর সম্পর্ক রয়েছে। তো এই ধরনের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে লেখা ছাপা হয়। তো কোন ধরনের প্রিন্টারে ছাপার কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়? এটা হচ্ছে লেজার প্রিন্টার। তো লেজার প্রিন্টারের ছাপার গতির মান গতি ও মান অত্যন্ত উন্নত ও নিখুঁত। অর্থাৎ আমরা যে ৩ ধরনের প্রিন্টার করলাম, এই ৩ ধরনের প্রিন্টারের মধ্যে লেজার প্রিন্টারই সবচেয়ে স্পিডে তোমার প্রিন্ট করবে। একটা পেজ প্রিন্ট করতে সবচেয়ে কম সময় লাগবে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রিন্ট করে ফেলবে এবং নিখুঁতভাবে প্রিন্ট করবে। মানে কম্পিউটারের স্ক্রিনে যেমন দেখা যায় হুবহু সেরকম দেখা যাবে। খুবই উন্নত মানের প্রিন্টার। তো সাধারণত ছাপা ও ছবি প্রিন্ট উভয় ধরনের কাজেই এটি অত্যন্ত জনপ্রিয়। একসময় বহুল ব্যবহৃত থাকলেও প্রযুক্তির উন্নয়নে এখন একসময় ব্যয়বহুল থাকলেও প্রযুক্তির উন্নয়নের কারণে এটি এখন অনেক ব্যয় সাশ্রয়ী। অর্থাৎ একসময় এটার অনেক দাম ছিল, কিন্তু এটা এখন প্রযুক্তির উন্নয়নে অনেকটা সাশ্রয়ী। তোমরা এই যে লেজার প্রিন্টারটা খুবই গতিশীল, এই কারণে ফটোকপির দোকানগুলোতে কিন্তু লেজার প্রিন্টার ব্যবহৃত হয়। আহ, কারণ সেখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো পেজ প্রিন্ট করতে হয়, অনেক কাস্টমার থাকে, তাদেরকে সময় মতো মানে উচ্চমানের প্রিন্টার ব্যবহার করলে তাদের অনেক সুবিধা হয়, তাদেরকে অপেক্ষা করতে হয় না। তো এই কারণে ফটোকপির দোকানগুলোতে বা যেখানে প্রিন্টের খুব চাপ, সেখানে হচ্ছে লেজার প্রিন্টার ব্যবহার করা হয়। তারপর দেখো এছাড়া প্লটার একটি ছাপার যন্ত্র। তো প্লটার কোন ধরনের যন্ত্র? প্লটার হচ্ছে ছাপার যন্ত্র, এটা তো নৈর্ব্যক্তিকের জন্য থাকলোই। তো প্লটার হচ্ছে ছাপার যন্ত্র, আর্কিটেকচারাল নকশা, মানচিত্র বা গ্রাফের নিখুঁত ও অনেক বড় বড় কাগজে প্রিন্ট করার জন্য এটি ব্যবহৃত হয়। তো প্লটার কিসে ব্যবহৃত হয়? যে যে রাস্তার মধ্যে যে বিলবোর্ড গুলো দেখো, তারপর বিভিন্ন ধরনের ব্যানার দেখো রেলিতে, তো এই ব্যানার গুলো কিন্তু প্লটার দিয়ে, এগুলো এগুলো কিন্তু প্লটার দিয়ে ছাপায়। তো চলো প্লটারের ছবিটা একটু দেখি। প্লটারের ছবিটা হচ্ছে এই যে এগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। এগুলো এগুলো হয়তোবা কেউ কেউ দেখেছো যে ডিজিটাল প্রিন্ট, যে যারা ডিজিটাল প্রিন্টে কাজ করে অথবা তোমার ব্যানারের একটা প্রয়োজন, তুমি যদি সেখানে যাও এই ধরনের প্রিন্টার দেখতে পাবে। এই যে এগুলো এগুলো এই যে যে ছবি বের করছে, মানচিত্র বের করছে। তো এগুলো বিভিন্ন সাইজের আছে, অনেক বড় বড় তোমার ব্যানারও এগুলো দিয়ে বের করা যায়। তো এই যে প্লটার, এই যে প্লটার। তো শিক্ষার্থীরা, এইটা আমরা এই পাঠে আমরা আরো কিছু প্রিন্টারের আউটপুট ডিভাইসের নাম জানলাম। তার মধ্যে একটা হচ্ছে মনিটর। মনিটর যদিও আউটপুট ডিভাইস, এটা কিন্তু টাচ স্ক্রিন মনিটরের কথা বললে আমরা ইনপুট ডিভাইস হিসেবে সেটাকে বিবেচনা করব। এরপরে রয়েছে প্রিন্টার। তো প্রিন্টারের মধ্যে ৩ ধরনের প্রিন্টার আমরা আহ, আহ, তিন ধরনের প্রিন্টারের সাথে আমরা পরিচিত হলাম। তো আশা করা যায় যে এই যন্ত্রগুলো সম্বন্ধে তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। তো এখন আমাদের পরবর্তী আমরা পাঠ 18, অর্থাৎ আমাদের আরেকটু বাকি রয়েছে, সেটা হচ্ছে আরো কিছু আউটপুট ডিভাইস সম্বন্ধে আমরা এই পাঠে জানবো। তো চলো কি কি আউটপুট ডিভাইস আমরা দেখি। একটা হচ্ছে স্পিকার। স্পিকারের সঙ্গে তো তোমরা সবাই পরিচিত, অর্থাৎ সাউন্ড বক্স যেটাকে বলি আমরা, হেডফোন, সাউন্ড বক্স, এগুলো সবকিছুই হচ্ছে স্পিকার। তো আমরা সবাই নিশ্চয়ই গান তোমরা সবাই নিশ্চয়ই গান শুনতে অনেক পছন্দ করো, অর্থাৎ গান শোনার কাজেই তো আমাদের স্পিকার বা সাউন্ড বক্স বেশি ব্যবহৃত হয়। তো গান শোনার যন্ত্রগুলোর সাথে যা অবশ্যই সংযুক্ত থাকে তা হলো স্পিকার। অর্থাৎ স্পিকার ছাড়া তো তুমি গান শুনতে পারবা না কোনোভাবেই। তো যদি তোমার স্পিকারই না থাকে তাহলে আহ, গান শোনা এই কথার কোনো অর্থ নেই। তো স্পিকার আমাদের সব ধরনের শব্দ শোনাতে পারে, শুধুমাত্র যে গান শুনি এই ধরনের না। স্পিকার থেকে সব ধরনের শব্দই আমরা শুনতে পারি, আমরা কথা বলা শুনতে পারি, বক্তৃতা শুনতে পারি। হুম তো এই ধরনের সবকিছু শুনতে পারি। তো এটি একটি আউটপুট ডিভাইস। তো স্পিকার একটা আউটপুট ডিভাইস, স্পিকার কিন্তু ইনপুট ডিভাইস নয়। মাইক্রোফোনের কথা যদি বলি তাহলে মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। মাইক্রোফোন ইনপুট ডিভাইস, কিন্তু স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। তো মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যকীয় যন্ত্র হলো স্পিকার। মাল্টিমিডিয়া কম্পিউটারের অর্থাৎ মাল্টিমিডিয়া কম্পিউটার বলতে বোঝাচ্ছে যে যেই কম্পিউটারে ছবি, তারপর হচ্ছে অডিও, মিউজিক এইসব নিয়ে কাজ করা হয়, সেটাই হচ্ছে মাল্টিমিডিয়া কম্পিউটার। তো এই ধরনের কম্পিউটার কি স্পিকার না থাকলে হবেই না। হ্যাঁ, একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে, যন্ত্র হচ্ছে স্পিকার এই ধরনের মাল্টিমিডিয়া কম্পিউটার। হ্যাঁ, তারপরে হচ্ছে স্পিকার কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থায় থাকতে পারে, আবার বাহিরেও লাগানো থাকতে পারে। এটা তুমি ভিতরেও থাকতে পারে, যেমন ল্যাপটপের স্পিকার অথবা মোবাইল ফোনের স্পিকার ভিতরেই থাকে, মোবাইল ফোনের ভেতরেই থাকে। কিন্তু তুমি আলাদা করে সাউন্ড বক্স যদি লাগাও
তাহলে স্পিকারটা বাইরে থাকবে এই। তো ভালো মানের শব্দ পেতে হলে আমাদের ভালো মানের স্পিকার ব্যবহার করতে হবে। তো এটা তো স্বাভাবিক যে ভালো শব্দ পেতে চাইলে ভালো স্পিকার লাগাতে হবে। তো সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হচ্ছে স্পিকারের কাজ। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্পিকারের কাজ কি? স্পিকার কি কাজ করে? স্পিকার ওই যে সাউন্ড কার্ড আমরা একটু আগে পড়েছিলাম না? তো সাউন্ড কার্ড থেকে বা সাউন্ড কার্ডের বা রিসিভার থেকে সাউন্ড কার্ড থেকে আমরা যে বৈদ্যুতিক তরঙ্গটা পাই, অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গ হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমরা জানি যে সাউন্ড কার্ড কি করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সাউন্ডে রূপান্তরিত করে, অ্যানালগ শব্দে। তো সাউন্ড কার্ড যে ডিজিটাল সিগন্যালটা পাঠায় প্রসেসরের মধ্যে, তো সেই ডিজিটাল সিগন্যালটাকে বা বৈদ্যুতিক তরঙ্গটাকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করে হচ্ছে এই স্পিকার। হুম, এই স্পিকারই হচ্ছে সেটাকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করে আমাদের কাছে অ্যানালগ করে সাউন্ডটা আমাদের কাছে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে স্পিকারের কাজ। তো স্পিকার হেডফোন হচ্ছে স্পিকারের মতোই। তো হেডফোন পার্থক্যটা হচ্ছে একাকী শোনার জন্য হেডফোন ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে ডিস্টার্ব না করে। স্পিকার ব্যবহার করলে অনেকেরই ডিস্টার্ব হবে, সবাই সাউন্ডটা শুনতে পারবে, কিন্তু হেডফোনে এটার একাকী শোনা হয়। তো হেডফোন কি? হেডফোন হলো কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনার যন্ত্র। এটা প্রশ্ন একটা তোমার হচ্ছে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন যে হেডফোন কি? হেডফোন হলো কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনার যন্ত্র। একে অনেকে ইয়ারফোন বা হেডসেট নামেও ডেকে থাকে। তো হেডফোনের আরেকটা ইয়ারফোন নামেও ডাকা হয় বা হেডসেট নামেও ডাকা হয়। এটা দোকানে যখন কিনতে যাবে তখন এটাকে এগুলো নামে বললেও তারা চিনবে। তো এটি একটি আউটপুট ডিভাইস। তো স্পিকার এটাও তো এক ধরনের স্পিকার, তাই না? তাহলে স্পিকার যদি আউটপুট ডিভাইস হয় তাহলে হেডফোনও হচ্ছে একটা আউটপুট ডিভাইস, স্বাভাবিক। তো সাধারণত মোবাইল ফোন, সিডি, ডিভিডি প্লেয়ার, এমপি3, এমপি4 প্লেয়ার, এই এমপি3, এমপি4 প্লেয়ার এখনো মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না। তো এগুলো আগে পাওয়া যেত। এমপি3, এমপি4 প্লেয়ার এগুলোতে শুধু গান শোনা যেত বা ছবি দেখা যেত, আর কিছু করা যেত না। তো সিডি, ডিভিডি প্লেয়ার তো তোমরা দেখেছো, মোবাইল ফোন। তো ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের সাথে এই স্পিকার গুলো তোমার হচ্ছে হেডফোন গুলো ব্যবহৃত হয়। তো আমি যদি তোমাদেরকে এমপি3, এমপি4 প্লেয়ারটা একটু দেখাই, একটু দেখিয়ে দিই যে এই যে এই ধরনের ছিল। এগুলো এখন পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমাদের সময় আমরা যখন তোমাদের মতো ছিলাম তখন আমরা এগুলো বাজারে কিনতে পাইতাম। তো এগুলো দিয়ে শুধু গান শোনা যায়, শুধু গান অথবা ভিডিও দেখা যায়, আর কোনো কিছু এগুলোতে করা যেত না। এই যে এগুলো অনেকেই কিনতো। তো কারণ সবার হাতে আগে আগে আমাদের সময় এই ধরনের স্মার্টফোন বাজারে ছিল না। এই স্মার্টফোন গুলো অনেক ব্যয়বহুল ছিল, অনেক দামি ছিল, মানে 30,000 টাকার উপরে। তো এই স্মার্টফোন গুলো পেতাম না। তো যারা যারা গান শোনার ইচ্ছে ছিল তারা এই এমপি4 গুলো কিনে তারা গান শুনতো। এই ধরনের ছিল এমপি4, দেখতে মোবাইলের মতোই, কিন্তু কথা বলা যেত না, জাস্ট শুধু মেমোরি কার্ড ঢোকানো যেত এবং গান শোনা যেত। তো এমপি3, এমপি4 প্লেয়ার ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের সাথে এই স্পিকার ব্যবহার করা হয়। তো একাকী ব্যবহার করা হয় বলে এতে অন্যের বিরক্ত হওয়ার সম্ভাবনা নেই। তো স্পিকার ব্যবহার করলে তো বিরক্ত আহ, হয় না, অন্যরা তো সাউন্ডই শোনে না। তবে হেডফোনের বহুল ব্যবহার, বিশেষ করে উচ্চ শব্দে বাজানো থেকে বিরত থাকা উচিত। তো হেডফোন কিন্তু আহ, বেশি একটা ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে তুমি কানের মধ্যে উচ্চ শব্দে হেডফোন লাগা থেকে বিরত থাকবে। হেডফোনের কারণে কিন্তু আহ, অনেক দুর্ঘটনাও ঘটে। তো যে তুমি একটা বাইরে গিয়েছো, যে তোমার কানের মধ্যে হেডফোন লাগিয়ে রেখেছো, কিন্তু বাইরে যে একটা বড় ধরনের ঘটনা ঘটছে যেটা তোমার জীবনহানির কারণও হতে পারে, তুমি এটা শুনতে পাচ্ছ না, তখন কিন্তু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তো হেডফোন ব্যবহার থেকে অত্যন্ত সাবধানে আমাদেরকে হেডফোন ব্যবহার করতে হবে, এবং কখনোই উচ্চ শব্দে না, উচ্চ শব্দে হেডফোন ব্যবহার করা আমাদের যাবে না। তো অন্যথায় আমাদের উচ্চ শব্দে ব্যবহার করলে যদি তোমার সেই ধরনের ক্ষতি নাও হয়, তো একটা ক্ষতি অবশ্যই হবে, সেটা কি? শ্রবণ ইন্দ্রিয়ের মারাত্মক ক্ষতি হতে পারে, অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয়ে ক্ষতি তোমার হবেই। বৈজ্ঞানিকরা বলেছে যে যারা হেডফোন কোম্পানি তারাও বলেছে যে এইটা যদি হেডফোন যদি একটানা আহ তোমার হচ্ছে 5 বছর কিংবা 5-6 বছর এইভাবে এইরকম উচ্চ শব্দে চালানো হয়, বা 10 বছর উচ্চ শব্দে চালানো হয়, তাহলে তোমার একসময় তোমার কানের কোনো শ্রবণ শক্তি থাকবে না। তো এটা এই ধরনের ভয়াবহ কথা বলেছে। তো এই কারণে আমাদেরকে হেডফোন ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। হেডফোনের যতটুকু লিমিট আছে ততটুকু দিয়েই হেডফোন শোনা উচিত, বেশি শব্দ দিয়ে শোনা উচিত না। তো বর্তমানে তারবিহীন হেডফোনও অনেকে ব্যবহার করে। তো একে ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমাদের শব্দ শোনায়। তো অনেকে দেখে থাকবে যে কানের মধ্যে একটা হেডফোনের মতো একটা ডিভাইস লাগিয়ে রেখেছে, কোনো তার তার কিছু নেই, সে কিন্তু আসলে কিন্তু শুনতে পাচ্ছে, কারণ এই এই ওই হেডফোনটা ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে শব্দ শোনাবে। তো এইটাই হচ্ছে হেডফোনের
কাজ। এখন হচ্ছে হেডফোনটা আশা করা যায় যে বুঝতে পেরেছো। তো এখন আরেকটা যন্ত্র বাকি রয়েছে, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। তো প্রজেক্টরের সঙ্গে এখন আমরা পরিচিত হব। অর্থাৎ আমাদের ওই যে ক্লাসরুম, উন্নত মানের ক্লাসরুমে কিন্তু তোমরা যখন ভার্সিটিতে পড়বে বা ভালো যদি কোনো জায়গায় যেতে পারো, তাহলে কিন্তু প্রজেক্টরের ব্যবহার দেখতে পাবে। তোমাদের অথবা কোনো সভা সেমিনারে যদি যাও, তো তবে দেখতে পাবে যে একটা বিশাল স্ক্রিনের মধ্যে একজন লেকচার দিচ্ছে, যে বক্তা লেকচার দিচ্ছে তার পাশেই একটা বিশাল স্ক্রিনে বিভিন্ন ছবি বা ওই লেকচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু প্রদর্শিত হচ্ছে। তো এটাই, ওই যে জিনিসটার মধ্যে প্রদর্শিত হচ্ছে সেটাই কিন্তু প্রজেক্টরের সাহায্যেই হচ্ছে। তাই এটা আমরা এখন জানবো। তো মাল্টিমিডিয়া প্রজেক্টর হচ্ছে একটা ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। অপটিক্যাল যন্ত্র, ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। অপটিক্যাল মানে হচ্ছে দৃশ্যমান বা ছবি দেখার কাজে যেটা আসে। তো ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। তো এর সাহায্যে কম্পিউটার বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নেয়া ডেটা ইমেজে রূপান্তর করা যায়। তো প্রজেক্টরের কাজ কি? প্রজেক্টর হচ্ছে কম্পিউটার বা অন্য যে কোনো উৎস থেকে যে ছবিটা, উৎস থেকে যে ভিডিওটা নেওয়া হয় সেটাকে ইমেজে রূপান্তরিত করে, ইমেজ বা ছবিতে রূপান্তরিত করে। এই ইমেজ লেন্স পদ্ধতির মাধ্যমে বহুগুণে বিবর্তিত করে দূরবর্তী দেয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর। তো কম্পিউটার থেকে যে ইমেজটা নিল, সেই ইমেজটাকে অনেক বড় করে, সেই ছোট্ট ইমেজ নেয়, ছোট্ট ইমেজ নিয়ে সেই ইমেজটাকে অনেক বড় করে। কিসের সাহায্যে? লেন্সের সাহায্যে। তোমরা জানো না, যারা হচ্ছে চোখের মধ্যে, চোখে দুর্বল অর্থাৎ চোখে কম দেখো, তারা কিন্তু লেন্স ব্যবহার করো। তো লেন্সের কাজটা কি? লেন্সের কাজ কিন্তু লেন্স যে কোনো জিনিসকে, ছবিকে তোমার সামনে পরিষ্কার করে দেয়। তুমি যদি চোখে কম দেখো, তাহলে তোমার দূরের জিনিসকে বড় করে দেখাবে। কাছের জিনিস যদি না দেখো, কাছের জিনিসটাকে বিবর্ধিত করে লেন্স দেখাবে। তো লেন্সের কাজই কিন্তু এটা কিন্তু তোমার যে কোনো ছবিকে বড় করে। তো এই লেন্সই হচ্ছে প্রজেক্টরের ভেতরে ব্যবহৃত হয়, যেটা হচ্ছে প্রজেক্টরের গৃহীত ছোট্ট ছবিকে এটা লেন্সটা হচ্ছে বড় করে দূরের কোনো দেয়ালে বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে। তো আধুনিক প্রযুক্তিগুলো ত্রিমাত্রিক ইমেজও তৈরি করতে সক্ষম। ত্রিমাত্রিক জিনিসটার সাথে তো অলরেডি তোমরা পরিচিত, একটু আগে ত্রিমাত্রিক কার্টুন দেখিয়েছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু বোঝা যায় কোনো জিনিসের, সেটাই হলো ত্রিমাত্রিক। তো প্রজেক্টরটা একটু দেখাই তোমাদেরকে। প্রজেক্টরটা হচ্ছে এই যে এই ধরনের হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টর হচ্ছে এই ধরনের, তোমার হচ্ছে এগুলো হচ্ছে প্রজেক্টর। আর এগুলো, এই যে আলো এখান থেকে বের হচ্ছে, এই যে আলো থেকে বের হচ্ছে, এইটা কিন্তু ছোট্ট ইমেজ, তার লেন্স এটাকে বড় করে একটা পর্দার উপরে ফেলবে। এই যে যেমন, এই যে দেখো ক্লাসরুমে, এই যে এই ক্লাসরুমে প্রজেক্টর ব্যবহার করা হয়েছে, এই যে প্রজেক্টরের মাধ্যমে এই ইমেজটা এখানে এসছে। আরো যদি দেখো, তো এই যে এই ইমেজটা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে এসছে। এই যে এখানে টেবিলের উপরে প্রজেক্টরটা বসানো আছে, এখান থেকে ইমেজটা এখানে, আলোটা এখানে গিয়ে পড়েছে। তো এই রকম তোমরা প্রজেক্টর এখানে যত চাও, এগুলো সব ক্লাসরুমে কিন্তু প্রজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রজেক্টর ব্যবহার করা হয়েছে। এই যে প্রজেক্টর এই যে উপরে আটকিয়ে রেখেছে, এইখান থেকে ইমেজ গিয়ে এই পর্দাটার মধ্যে পড়েছে বড় আকারে। তো এইটাই হচ্ছে প্রজেক্টর। এই যে এখানে প্রজেক্টর আটকিয়ে রেখেছে, এখান থেকে এখানে পড়েছে। তো এটাই হচ্ছে প্রজেক্টর। তো মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা। প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন হচ্ছে কোনো বক্তৃতা দেওয়া, অনেকের সামনে কোনো বক্তৃতা দেওয়া, অনেকের সামনে নিজের কোনো মতভাব, মত মানে একটা কোনো কিছু একটা নিয়ে আলোচনা করা, কোনো গবেষণামূলক জিনিস নিয়ে আলোচনা করা। তো এইটাই হচ্ছে প্রেজেন্টেশন। তো মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রজেক্টর প্রেজেন্টেশনের কাজে ব্যবহৃত হয়। সাপোজ দেখো, তুমি একটা জিনিস নিয়ে আলোচনা করছো, সেই জিনিসের সঙ্গে সাপোজ তুমি মানুষের কঙ্কাল নিয়ে আলোচনা করছো, তো আলোচনার সঙ্গে সঙ্গে যদি তোমার ছবিটাও দেখাতে পারো, তাহলে কত না ভালো হয়, তাই না? তো এই কাজটাই হচ্ছে প্রজেক্টর তোমাকে এই কাজটাতেই সহায়তা করবে। অর্থাৎ তুমি এখানে আলোচনাও করছো, আবার প্রজেক্টরের সাহায্যে ছবিটাও তুমি দেখাতে পারছো কঙ্কালের। তো এটা তো একদম সাকসেসফুল একটা প্রেজেন্টেশন বলা যায়। তো এগুলো স্লাইড প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ। তো আমরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের কাজে যে প্রজেক্টর গুলো ব্যবহার করি, সেগুলো স্লাইড প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ। তো প্রজেক্টর দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্লাইড প্রজেক্টর আর একটা হচ্ছে ওভারহেড প্রজেক্টর। এই দুটো তোমরা জেনে রাখবে। এই দুটো প্রজেক্টরের সমন্বয় হচ্ছে আজকের দিনে যে প্রজেক্টর গুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করা হয়েছে। তো এটি ডিজিটাল ইমেজকে যে কোনো সমতলে, যেমন দেয়াল বা ডেস্কের উপরে বড় করে ফেলতে সক্ষম, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম ওই ক্লাসরুম গুলোতে। তো বিশাল সভাকক্ষে ব্যবহারের জন্য এর ঔজ্জ্বল্য 1000 থেকে 4000 লুমেন্সের হতে হয়। তো লুমেন্স হচ্ছে প্রজেক্টের ঔজ্জ্বল্যের একক। অর্থাৎ এই যে ক্লাসরুম গুলোতে দেখতে পাচ্ছি যে ঔজ্জ্বল্য যত বেশি উজ্জ্বল, তত বেশি লুমেন্স।
হ্যাঁ, লুমেন্স হচ্ছে একক। তো এইটার প্রজেক্টরের লুমেন্স সাধারণত কত হয়, 1000 থেকে 4000 লুমেন্সের হয়। এটি ল্যাম্পের ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে প্রজেক্টরের ক্ষমতা কিসের উপর নির্ভর করে? এই যে ল্যাম্পের ক্ষমতা, এই যে এইটা দেখছো না ল্যাম্প, এটা এইটুকু হচ্ছে ল্যাম্প। এই ল্যাম্পটার যত ক্ষমতা হবে লুমেন্সও তত বেশি হবে, আলো ছবিও তত পরিষ্কার দেখা যাবে, এটাই বলেছে। তো এখন দেখো যে এলসিটি প্রজেক্টর, এলসিটিও প্রজেক্টর পাওয়া যায়, এলইডি প্রজেক্টরও পাওয়া যায়। এলসিটি প্রজেক্টর গুলো ল্যাম্প সাধারণত 4000 ঘন্টা ব্যবহারের পর পরিবর্তন করতে হবে। 4000 ঘন্টা কিন্তু অনেক ঘন্টা। হ্যাঁ, 4000 ঘন্টা তুমি একটা প্রজেক্টর ব্যবহার করার পর এলসিডি প্রজেক্টর গুলো ল্যাম্প পরিবর্তন করতে হবে। আরেক ধরনের প্রজেক্টর রয়েছে যেগুলো এলইডি প্রযুক্তি ব্যবহার করে, লাইট এমিটিং ডায়োড। একটু আগেই তো বললাম এলইডি মনিটর, এলসিডি মনিটর, তো ওই একই প্রযুক্তি। তো এগুলোর ল্যাম্প, ওই এলইডি প্রজেক্টরের ল্যাম্প 20,000 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। তাহলে বুঝতেই পারছো যে এলইডি প্রজেক্টর গুলো সবচাইতে শক্তিশালী প্রজেক্টর, এগুলোর ল্যাম্প 20,000 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। তবে এগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি, অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো ভালো ভালো কোয়ালিটির জিনিসের দাম বাড়ে। তো কম্পিউটার বা অন্য কোনো উৎস যেমন টেলিভিশন, সিডি, ডিভিডি প্লেয়ার ইত্যাদি থেকে ইমেজ নিয়ে তাই এলসিডি তে সরবরাহ করা হয়, অর্থাৎ এলসিডি তেও সরবরাহ করা হতে পারে, অথবা এলইডি প্রজেক্টর হলে এলইডি তে সরবরাহ করা হতে পারে। এরপর ইমেজটি একটি লেন্সের মাধ্যমে সমতল পৃষ্ঠের উপর ফেলা হয়। অর্থাৎ প্রজেক্টর সেটাকে কি করে, লেন্সের মাধ্যমে একটা বহুগুণে বিবর্ধিত করে একটা সমতল পৃষ্ঠের মধ্যে ফেলে দেয়। এজন্য কোনো আসবাবপত্রের প্রয়োজন পড়ে না। এলসিডি বা এলইডি প্রজেক্টর আকারে ছোট হলে খুব সহজেই বহন করা যায়। দেখো এই প্রজেক্টরটার সাইজ কত ছোট, তো এটাকে তো সহজেই বহন করা যাবে। এই যে প্রজেক্টর গুলো আকারে অনেক ছোট, এই যে টেবিলের উপরে রেখে দিয়েছে বা উপরে রেখে দিয়েছে, তো এগুলো খুব সহজে বহন করা যায় প্রজেক্টর গুলো। তো আরো এর চাইতে কি আছে, বর্তমানে পকেটে প্রজেক্টর বহন, তো এর চেয়েও আরো ছোট প্রজেক্টর রয়েছে। এই যে যেই প্রজেক্টরটা আমরা দেখছি, এটা পকেটের ভিতরে নিয়েও বহন করা যায়। এটা বাজারে বের হয়েছে। তো এই প্রজেক্টর গুলো কম্পিউটার, ট্যাবলেট, পিসি বা মোবাইল ফোন থেকে ব্যবহারের সুবিধা দেয়। অর্থাৎ ওই যেটা পকেটের ভিতরে বহন করা যায় সেটা আমরা আমাদের পার্সোনাল কম্পিউটার, মোবাইল ফোন, এগুলা এগুলা আমরা ব্যবহার করতে, এগুলো থেকে আমরা এগুলোর সাথে লাগিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো পকেট প্রজেক্টর গুলো যদি আমরা দেখি, তো এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে পকেট প্রজেক্টর, যে হাতের মধ্যে নিয়েছে, এটা কিন্তু পকেটের মধ্যে, এটাও কিন্তু একটা প্রজেক্টর। এই যে এখান থেকে আলো বের হচ্ছে, এই হাতের মধ্যে নিয়েছে, এখান থেকে আলো বের হবে। তো এগুলো হচ্ছে পকেট প্রজেক্টর, এগুলো পকেটের মধ্যেও তুমি বহন করতে পারো, বহন করে বাসায় তুমি কোনো প্রেজেন্টেশন কারোর সামনে দিলে এটা ইয়ে করতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো এরপরে ওকে, এই অধ্যায়টা এখানে শেষ হলো। তো আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করেছি কিছু ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে, যেগুলোর মধ্যে সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, তারপরে হচ্ছে মনিটর, প্রিন্টার, তারপর হচ্ছে আহ, তোমার স্পিকার, হেডফোন, প্রজেক্টর, এগুলো রয়েছে। তো আশা করা যায় যে তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। তো এর উপরে যদি তোমাদের কোনো বাসার কাজ দেওয়া হয়, তোমরা সেগুলো করে সঠিক সময়ে জমা দিবে। আর এই অধ্যায়টা আমরা এখানেই শেষ করে দেবো। তো আশা করা যায় যে আমরা ইনশাল্লাহ সামনের দিনে নতুন কোনো অধ্যায় শুরু করব। তো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ তোমাদেরকে।